প্রিয় দর্শক, অবশেষে কি বলবো, ইরান আমেরিকার সংকট, সমস্যা, আতঙ্ক দূর হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছে ১৯ তারিখ। এটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে সুইজারল্যান্ডের জেনেভায়। কি বুঝলেন? শেষ দিন পর্যন্ত বা শেষ ঘন্টা পর্যন্ত ইসরায়েল চেষ্টা করেছিল এই শান্তি চুক্তিটি ব্যাহত করতে, বাধা দিতে বা ভেঙে দিতে। এবং ইসরায়েলের হাতে যতগুলো কার্ড ছিল প্রত্যেকটি কার্ড ব্যবহার করেছে। নাম্বার ওয়ান, আমেরিকা এবং ইরানের মধ্যে যখন যুদ্ধবিরতি চলছে, বারবারই ইসরায়েল লেবাননে হামলা করে ইরানকে খেপানোর চেষ্টা করেছে। এর ফলে ইরান ইসরায়েলে হামলা করেও বসেছে। পরবর্তী ডোনাল্ড ট্রাম্প আবার ইসরায়েলকে চেপে ধরে। এরপর আবার ইসরায়েল ইরানে অ্যাটাক করলে ইরান আবার অ্যাটাক করে। আবারও আমেরিকা মাঠে নামে, ইসরায়েল এবং ইরানকে শান্ত থাকতে বলে। তার মানে ইসরায়েল যুদ্ধ চাচ্ছিল আর ইরান প্রতিশোধ চাচ্ছিল, আর আমেরিকা এই মুহূর্তে ডিল করে যুদ্ধ থেকে বাঁচতে চাচ্ছিল। কিন্তু এই যুদ্ধটা শুরু করেছিল কে? আমেরিকা। এই যুদ্ধ শেষ করে ঘরে ফিরতে চায় কে? আমেরিকা। তাহলে আমেরিকার প্রাপ্তিটা কি? প্রথম, ইসরায়েল এবং মোসাদ আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিল যে ইরানে আমরা একটা রেজিম চেঞ্জ ঘটাবো। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, আমরা ইরানে হামলা করে স্ট্রাইক চালিয়ে টপ লিডার কয়েকজনকে মেরে দিলেই, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করতে পারলে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নামবে, সরকার পতন হয়ে যাবে। এরপর আমরা ইরানে পুতুল সরকার বসিয়ে আমরা আমাদের মতো ইরান শাসন করব, ইরানের সম্পদ লুট করব। প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগনের কর্তাদের ডাকলেন, অর্থাৎ সামরিক গুরুত্বপূর্ণ অফিসারদের ডাকলেন। পিট হেগসেট ছিলেন সঙ্গে, আরো বেশ কজন সামরিক অফিসার। বললেন, আমি ইরানে হামলা করতে চাই। কে বলল? ডোনাল্ড ট্রাম্প। আপনারা সঙ্গত এবং মানে সকল বিষয়ের উপর গবেষণা করে আমাকে জানান ইরানে হামলা এই মুহূর্তে উপযুক্ত সময় কিনা। তারাই মার্কিন প্রেসিডেন্টকে বলল যে ইরানে হামলা আমাদের এই সময় এসে ঠিক হবে না, কারণ কোনো কিছু আমাদের অনুকূলে নয়, সব প্রতিকূলে। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ডাকলেন সিচুয়েশন রুমে সবাইকে, বললেন, আমি হামলা করতে চাই, আমার কাছে হামলার পক্ষে তথ্য প্রমাণ সব আছে। পেন্টাগন বলল, আমাকে দেখাও, আমাদেরকে দেখাও। ইসরায়েল এবং মোসাদের তথ্য দেখানো হলো। পেন্টাগন বলল, এই তথ্য সঠিক নয়। ইরান ইরাক নয়, ইরান আফগান নয়, ইরাক সিরিয়া নয়, ইরান ভেনিজুয়েলা নয়। আপনাকে মিস্টার প্রেসিডেন্ট এটা মাথায় রাখতে হবে। পেন্টাগনের বারবার ট্রাম্পকে বোঝানোর পরও ট্রাম্প তার বন্ধু বিবি নেতানিয়াহুর পরামর্শটি রাখলেন। কি ঘটল? ২৮ ফেব্রুয়ারি যখন ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছিল, হঠাৎ করে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানে অ্যাটাক করে বসে। প্রথম দিন অ্যাটাকেই ইরানের আইআরজিসির শীর্ষ কর্মকর্তা, গোয়েন্দা, সামরিক বাহিনীর প্রধান সহ এবং আয়াতুল্লাহ আলী খামিনি, তার স্ত্রী, তার সন্তান, তার নাতি পুতি, মেয়ের জামাতা, মেয়ে সহ শাহাদাত বরণ করলেন। প্রথম দিনে পুরো ইরান ক্ষেপে উঠল, জ্বলে উঠল, বিস্ফোরণ হলো ইরানের ভেতরে। একদিকে আমেরিকা ইসরায়েলের স্ট্রাইক, সবকিছু ভুলে ইরানের আইআরজিসি অ্যাট এ টাইম বিভিন্ন পজিশন থেকে শত শত মিসাইল ছুড়ল গালফ কান্ট্রির মার্কিন ঘাঁটিকে টার্গেট করে এবং ইসরায়েলকে টার্গেট করে। এরপর আজকে পর্যন্ত ১০০ দিন অতিক্রম করলো, প্রত্যেকটি সিচুয়েশনে দেখা গেছে ট্রাম্প
ইরানের কাছে ধরা খেয়েছিলেন। প্রতিদিন তিনি ট্রুথ সোশ্যালে তার বিজয়ের গল্প বলছিলেন, কিন্তু তিনি প্রতিদিন হেরে যাচ্ছিলেন। আজ এসে ট্রাম্প বুঝলেন যে ইরানি জাতি হেরে যাবার জাতি নয়। ৫-৬ হাজার বছরের এক ঐতিহ্য বা একটা ইতিহাস আছে জাতির। শেষ পর্যন্ত ৪০ দিনের মাথায় যুদ্ধবিরতিতে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মুসলিম দেশের হাতে পায়ে ধরল। শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতা নেপথ্যে তুরস্ক, মিশর আরো কয়েকটি দেশ ছিল, যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্প ক্যালকুলেটর নিয়ে বসলেন, দেখলেন তার ঝুড়িতে পরাজয় ছাড়া কিছু নেই। প্রচুর মার্কিন সেনা নিহত, প্রচুর মার্কিন সামরিক অস্ত্র ধ্বংস, আকাশ প্রতিরক্ষা ধ্বংস, ধ্বংসক রাডার সিস্টেম ধ্বংস, প্রচুর এয়ারক্রাফট, অর্ধশত এয়ারক্রাফট শেষ। ডোনাল্ড ট্রাম্প হিসেব করে দেখলেন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেল তার। বিজয় বা টার্গেট 1 ইঞ্চি ফুলফিল হলো না। কি কি টার্গেট ছিল এই যুদ্ধের? প্রথম, ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানো। আয়াতুল্লাহ আলী খামেনি সরে গেলেন, মানে মারা গেলেন। তার স্থলাভিষিক্ত হলেন তার চেয়েও অ্যাগ্রেসিভ নেতা, তার ছেলে মুস্তাফা খামেনি। টার্গেট ছিল আইআরজিসির শীর্ষ অফিসারদের হত্যা করে দুর্বল করে ফেলতে আইআরজিসিকে। আইআরজিসি আরো স্ট্রং হয়েছে, অর্থাৎ আমেরিকাকে প্রতিশোধের যে অ্যাটাকগুলো করেছে, এতে করে আমেরিকা এইটুকু বুঝেছে 47 বছর বা 40 বছরে আমেরিকা ইরান দ্বারা এত বড় আঘাত পায়নি, যেটি পেয়েছে মুস্তাফা খামেনির শাসনামলে। 3 নাম্বার, ইরানের পারমাণবিক ধ্বংস এবং মিসাইল প্রোগ্রাম ধ্বংস। এই দুটো কেন্দ্রকে টার্গেট করে শত শত নয়, হাজার হাজার মিসাইল মেরেছে ইসরায়েল আমেরিকা। সব ঠিক আছে, ইরানের মিসাইল ঠিক আছে, মিসাইল স্টোরেজ ঠিক আছে, প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক আছে, ইরানের নিউক্লিয়ার প্ল্যান বা সাইটগুলো ঠিক আছে। তার মানে একটি টার্গেট সম্পূর্ণ হয়নি আমেরিকার। অবশেষে আমেরিকা আবার কয়েক দফা ইরানে অ্যাটাক করলো যুদ্ধবিরতির মধ্যে আত্মরক্ষার নামে। ইরানও আত্মরক্ষার নামে আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করলো। পাশাপাশি ইসরায়েলের সাথে আবার যুদ্ধ হলো, আবার থামলো। এরপর ডোনাল্ড ট্রাম্প এটুকু বুঝলেন ইরানকে বাগে আনতে হলে ইরানের শর্ত মানতে হবে। এই জাতিকে ভুলভাল বুঝিয়ে বা ভয় দেখিয়ে কথা মানানো যাবে না। ডোনাল্ড ট্রাম্প প্রায় 50 দফা তার কথা রেখে আবার কথা ভঙ্গ করেছেন। বারবার ইরানকে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছেন, মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, ইরানকে মানচিত্র শুধু নয়, একটি সাম্রাজ্যকে, একটি পুরো কয়েক হাজার বছরের পার্সিয়ান সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সব ঘোষণাই থাকলো। ইরান যে শর্তগুলো আমেরিকাকে দিয়েছে, সেই শর্তগুলো কি মানতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। আসেন, কালকে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে যে ঘোষণাটি দিলেন, একইভাবে ইরানও বলেছে বা ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মার্কিন যে প্রস্তাব বা ইরানের যে প্রস্তাব ট্রাম্প যেগুলোকে অনুমোদন দিয়েছেন, সেগুলো চলে এসছে ইরানের সুপ্রিম কাউন্সিলে, সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলে। নিরাপত্তা কাউন্সিল সেই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে অনুমোদন দিয়েছে। এরপর এটি গেছে মুস্তাফা খামেনির কাছে। মুস্তাফা খামেনি শর্তগুলোর পর্যবেক্ষণ করে সম্মতি জানিয়েছে। তার মানে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তিটি হয়ে গেছে। এখন সিগনেচার এটা হবে 19 তারিখ জেনেভা, অর্থাৎ সুইজারল্যান্ডে। এর পরপরই যখন কালকে আবার নতুন করে ইসরায়েল লেবাননে হামলা চালায়, ইরান তার মিসাইলকে রেডি করে ইরানে অ্যাটাকের জন্য। এখন যে প্রশ্নটি তৈরি হয়েছে যে ইরান কালকে রাতে অ্যাটাক করবে, আমরা আপনাদেরকে লাইভে বলেছিলাম যে ইরান মিসাইল রেডি করছে অ্যাটাকের জন্য। হঠাৎ ইরান অ্যাটাক করলো না কেন, এই প্রশ্নটি আসি এখন আপনাদের রানিং খবর। এতক্ষণ যে বিষয়গুলো বললাম, পুরো নিউজের একটা পর্যবেক্ষণ তুলে ধরলাম এই যুদ্ধের, যাতে আপনারা এক বাক্যে পুরো বিষয়টা বুঝতে পারছেন। অনেকে হয়তো বলবেন আসলে একই খবর দিচ্ছেন কেন, পুরো ফ্যাক্ট তুলে ধরলাম, কারণ এই ভিডিওটা আজকে শেষ হবে না। এটা 20 বছর পর, 10 বছর পর, 5 বছর পর কেউ যেন এই ভিডিওটা দেখবে,
পুরো সামারিটা বুঝতে পারে, তার জন্য পুরো সামারি টানা হলো। তাও সংক্ষেপে টানলাম, অনেক কিছু বাদ দিয়ে। ইসরায়েল যখন দেখলো ইরান আমেরিকার মধ্যে ডিল হয়ে যাচ্ছে, হতাশ হয়ে পড়লো, তার গেম ওভার হয়ে গেছে, তার টার্গেট ব্যর্থ হয়ে গেছে। তখন তিনি কি করলো? ইসরায়েল হঠাৎ করে লেবাননের বৈরুতে ব্যাপক অ্যাটাক করে বসলো। ট্রাম্প বুঝে গেলেন এই অ্যাটাকের প্রতিশোধ তো ইরান নেবে। ইরান সঙ্গে সঙ্গে আইআরজিসিকে অ্যালার্ট করলো এবং অ্যাটাকের জন্য অনুমতি দিল। আইআরজিসি একযোগে ইসরায়েলের রাজধানী সহ কয়েকটি শহরে অ্যাটাকের জন্য মিসাইল রেডি করলো, জাস্ট বাটন চাপ দেবে। আসলো ডোনাল্ড ট্রাম্পের বার্তা, প্লিজ ইরান এই কাজটি করো না। আমরা শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি, এই সময় এসে যদি আমরা আবার যুদ্ধে জড়াই, এটি নেতানিয়াহু চায়, এটা বিবি চায়। তোমার আমার মধ্যে যে ডিল হচ্ছে বা বন্ধুত্ব হতে যাচ্ছে, এটাকে ভেস্তে দিতে চায় নেতানিয়াহু। এটা তুমি কেন বোঝো না? আমেরিকা বলছে ইরানকে, ইরান বলছে আমি তো অনেক আগে থেকেই বুঝি, তুমি কেন বোঝো না যে তোমাকে পাশে নিয়ে সে শত অন্যায় করে যাচ্ছে, তুমি তাকে সাপোর্ট দিচ্ছ। ট্রাম্প বলছে আমি বুঝতে পারছি, তুমি আমার কথা শোনো, তুমি অ্যাটাক করো না। ইসরায়েলকে ফোন দিয়ে বলছে তুমি যদি আর একবার লেবাননে হামলা করো, তোমার পাশে আমাকে পাবে না। ইরান তোমাকে মেরে তক্তা বানানোর পর তুমি চিৎকার করলো, আর কাউকে পাবে না। ইতিমধ্যে তুমি বুঝে গেছো বিশ্বের কেউ তোমার পাশে নেই, কারণ তোমার পক্ষে যুদ্ধে নেমে আমি ট্রাম্প জীবনেই প্রথম বেজ্জতি হয়েছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বেজ্জতি হয়েছে। কিরকম বেজ্জতি? পৃথিবীর একটি দেশ আমাদের ডাকে আসে নাই, যে দেশগুলো আমার ডাকার আগে আমার পায়ের কাছে সে বসে থাকে, একটি দেশ আমেরিকার পাশে দাঁড়ায়নি। ইউরোপের একটি দেশে আসেনি, এত ডাকার পরও একটি জাহাজ আসেনি আমাদের সাহায্যে হরমুজের অবরোধ ভাঙতে। একটি গালফ কান্ট্রি, মুসলিম কান্ট্রি আমাদের সাহায্য করেনি। একটি মানে নেটোর আমাদের পাশে, মানে নেটো আমাদের পাশে দাঁড়ায়নি, নেটোর দেশগুলো আমাদের পাশে আসেনি, স্রেফ তোমার কারণে। প্রতিটি দেশ তোমাকে ঘৃণা জানাচ্ছে, তোমার দেশের মানুষ এবং বিশ্বের মানুষ। তুমি যদি লেবাননে আবার হামলা করে এই যুদ্ধটাকে বাড়াতে চাও, আমি শুধু তোমাকে এইটুকু বলবো, আমি শুধু ইরানকে জানিয়ে দেবো আমি ইসরায়েলের পাশে নাই, বাকিটা ইসরায়েল তোমার সাথে আচরণ করবে, মানে ইরানই তোমাকে শিক্ষা দেবে। ডোনাল্ড ট্রাম্প বুঝলেন, বোঝালেন, নেতানিয়াহু বুঝলেন, তারপরে তিনি শান্ত হবেন কিনা সময় বলে দেবে। এই পরিস্থিতিতে এসে ইরান বুঝলো যে না, এই যুদ্ধবিরতিটা ভেঙে দেওয়ার জন্য ইসরায়েল এই কাজটি করছে ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায়। ইরান শেষ পর্যন্ত হামলা থেকে সরে আসলো, আর রাতে আর অ্যাটাক করেনি। এর বিনিময়ে ইরান আবার কিছু আদায় করলো, অর্থাৎ ট্রাম্পের কাছ থেকে ইরান শুধু আদায় করেছে। ঠিক আছে, আমি আক্রমণ করবো না, আমার দুইটা শর্ত আছে। আমেরিকা বললো আবার কি শর্ত? শর্ত তো সবই মানলাম। বলো যে তুমি এখনই ঘোষণা দাও, তুমি হরমুজের সামনে থেকে অবরোধ তুলে চলে যাবে, ব্লকেট তুলে ফেলবে। 2, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে আমাদের টাকা ফেরত দেবে। আমেরিকা রাজি হয়ে গেল। অর্থাৎ এই চুক্তির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে $12 বিলিয়ন পাবে। আরব আমিরাত থেকে $10 বিলিয়ন পেয়েছে। আর আমেরিকা ঘোষণা দিয়েছে তারা হরমুজের সামনে থেকে তাদের নৌ ব্লকেট তুলে নিয়েছে, অর্থাৎ এখন আর হরমুজে কোনো জাহাজে বাধা থাকবে না। 3, ইরান মেইনটেনেন্স ফি নামে হরমুজ থেকে টোল আদায় করবে। অর্থাৎ আগে এটাকে টোল বলতো, এখন বলবে পরিবেশ সংস্কার, পরিবেশ রক্ষা, এটা সেটা ব্লাব ব্লাব ব্লাব, এই জন্য এত টাকা, এই জন্য এত টাকা, এই জন্য। বাংলাদেশে দেখবেন বিভিন্ন ব্রিজের উপর দিয়ে যখন যাবেন টোল আদায় করে, সেখানে একটা কাগজ থাকে কি 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 কি। তো এমনও, বিশেষ করে আপনি যখন বাংলাদেশের কুয়াকাটা অঞ্চলে যাবেন, আমি সম্প্রতি ঘুরতে গিয়েছিলাম, 20 মিনিট পরপরই টোল, 20 মিনিট পরপরই টোল। মানে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যাইতে আপনার মনে হয় 7-8 জায়গায় বা 10 জায়গায় টোল দিতে হয়। ভাঙাচোরা ছোট ছোট ব্রিজ, এত টোল। এগুলো টোল নেয় নাকি সরকারি দলীয় নেতারা নেয় আমি বুঝি না। এই টোলগুলোর কারণে অনেকে ওই অঞ্চলে যেতেই চায় না, প্রাইভেটলি যারা গাড়িতে করে যান, আর যারা বাসে যান হিসাব আলাদা। তো ইরান তার সবগুলো দাবি মোটামুটি বাস্তবায়ন করে ফেলেছে। এখন এগুলো সব ধাপে ধাপে কার্যকর হবে, কিন্তু ধাপে ধাপের আগেই ইসরায়েল ইরানে হামলা করার কারণে, ইসরায়েল লেবাননে হামলা করার কারণে ইরান আরো দুটো দাবি মানিয়ে নিয়েছে আমেরিকাকে চাপ দিয়ে। একটা হলো এখনই নৌ ব্লকেট তোলো, 2 হলো আমার ফ্রিজ হওয়া টাকাটা এখনই আমাকে দিয়ে দাও। তার মানে অ্যাটাক করলো ইসরায়েল,
লাভ ঘরে তুলল ইরান। ট্রাম্প তার ঘোষণার মধ্য দিয়ে পৃথিবীকে বার্তা দিলেন যে যুদ্ধ থেমে যাচ্ছে বা থেমে গেছে, শান্তির পথে এখন যাত্রা শুরু হবে, দুই পক্ষই শর্ত মেনে চলবে, ব্লাব ব্লাব ব্লাব। এবং ইসরায়েলকে মোটামুটি ধোলাই করেছেন এই আবার যেন যুদ্ধের কোনো উস্কানি না দেয় এই জন্য। আর ইরান বলছে যে শর্তগুলো আমেরিকা মেনে চলার আশ্বাস দিয়েছে, যদি এর একটা ব্যত্যয় হয় আমাদের ট্রিগারে হাত থাকবে, আমরা যে কোনো সময় অ্যাটাক করে পাল্টা জবাব দেব। দর্শক, এই ভিডিওটি আর লম্বা করব না। তার মানে 19 তারিখ স্বাক্ষরিত হবে, দুই দেশের মধ্যে চুক্তি কনফার্ম হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই, যদি না কোনো মিস অ্যাডভেঞ্চার হয়। এই যুদ্ধে আমেরিকা কি পেল, ইসরায়েল কি পেল, ইরান কি পেল, এটা নিয়ে রাতে কথা বলতে চাই বা পরবর্তী ভিডিওতে কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় খবর হলো ইরান যে শর্তগুলো আমেরিকাকে দিয়েছে, প্রধান সব শর্তগুলি মোটামুটি আমেরিকা মেনে নিয়েছে এবং এই শর্ত মানার মধ্য দিয়ে ইরান প্রমাণ করেছে এই যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। আর শর্ত মেনে নিতে বাধ্য হয়ে আমেরিকা প্রমাণ করেছে তারা ইরানের কাছে 2000 কত এখন 26 না 25 বলেন 26, আজকে তারিখ হলো 15 জুন মাসের 15 তারিখ, খেয়াল করবেন 2026-এ আমেরিকার মতো একটি পরাশক্তিকে পরাজিত করে ইরান বিজয় লাভ করেছে। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা তো অলরেডি জেনেই গেছেন যে আমেরিকা আর ইরানের মধ্যে শেষ পর্যন্ত একটা শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি হয়েই গেল। গত দুটো ভিডিওতেই আমি আপনাদের এই চুক্তির একেবারে ভিতরের খবরগুলো বিস্তারিত জানিয়ে দিয়েছিলাম, কিন্তু এই প্রতিবেদনে আমি আপনাদের এমন একটা অদ্ভুত চাঞ্চল্যকর তথ্য জানাবো যা শুনে আপনারা আক্ষরিক অর্থেই চমকে উঠবেন। হ্যাঁ দর্শক, আমেরিকা আর ইরান যখন হাসি মুখে করমর্দন করছে, পুরো বিশ্ব যখন এই চুক্তিকে স্বাগত জানাচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে এমন এক ছক কষছে ইসরায়েল, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে আবারও একটা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাই একদম শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনুন। দেখুন, জিওপলিটিক্সে কোন দেশ কার সাথে কি চুক্তি করলো, তার চেয়েও বড় বিষয় হলো সেই চুক্তির পর আশপাশের দেশগুলো বা বিশ্বের বাঘা বাঘা নেতারা কে কি রিয়াকশন দিচ্ছে। কারণ এই রিয়াকশনগুলোর ভিতরেই লুকিয়ে থাকে আগামী 10 বছরের গ্লোবাল পলিটিক্সের রোডম্যাপ। চিন্তা করুন দর্শক, আজ 15 জুন দুপুরবেলা স্বনামধন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় একটি ব্রেকিং নিউজ প্রকাশিত হয়। সংবাদের শিরোনাম ছিল ওয়ার্ল্ড রিয়াক্টস অ্যাজ ইরান অ্যান্ড ইউএস রিচ ডিল, অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বহু প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন হওয়ার পথে, তা নিয়ে পুরো বিশ্ব কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমি আগেই বলেছি, চুক্তির শর্তগুলো আপনারা জানেন। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কি দম্ভের সাথে বলেছেন, পৃথিবীর সব জাহাজ এখন ইঞ্জিন চালু করতে পারে, তেলের প্রবাহ শুরু হোক। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাউদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই 60 দিনের যুদ্ধবিরতির মধ্যে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত ফয়সলা হবে। কিন্তু দর্শক, আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু এটা নয়। আজকের আলোচনার মূল থিম হলো এত বড় একটা যুদ্ধ থামার পর সারা বিশ্বের কোন নেতা কি বলছে, এবং সবচাইতে বড় কথা, এই চুক্তির পর ইসরায়েল এখন ঠিক কি করতে চলেছে। দর্শক, আল জাজিরার এই রিপোর্টটা যদি আমরা একটু গভীরভাবে অ্যানালিসিস করি, তাহলে পশ্চিমাদের চরম ভণ্ডামির একটা চেহারা আপনাদের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। খবরের আর্টিকেলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের বিবৃতি তুলে ধরা হয়েছে। এদের সবার কথার সুর কিন্তু অদ্ভুতভাবে এক। উর্সুলা ফন ডার লিয়েন বলছেন, হরমুজ প্রণালীতে টোল ফ্রি বা বিনা ভাড়ায় জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে, কারণ এটা গ্লোবাল ইকোনমির জন্য এসেনশিয়াল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই সুরে গাইছেন। তিনি আবার এককাটি সরেস হয়ে বলছেন যে হরমুজ প্রণালীতে মাইন সরানোর কাজে যুক্তরাজ্য সাহায্য করতে প্রস্তুত।
ফ্রান্সের ম্যাক্রো বলছেন বিনা বাধায় সামুদ্রিক ট্রাফিক চালু করাটা খুব জরুরি। এমনকি জার্মানির চ্যান্সেলরও এই চুক্তিকে বিশ্ব অর্থনীতি চাঙ্গা করার উপায় হিসাবে দেখছেন। দর্শক, আসল ব্যাপারটা হলো পশ্চিমাদের কাছে মানবিকতার কোনো মূল্য নেই। তারা দেখছে যে ইরানের সাথে এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, পশ্চিমা অর্থনীতি হুড়মুড় করে ভেঙে পড়ছে। ঠিক সেই কারণেই তারা আজ বাধ্য হয়ে ইরানের কাছে মাথা নত করে এই চুক্তিতে এসেছে। তারা বুঝতে পেরেছে যে রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো ইরানের পিছনে যে পাথরের মতো দাঁড়িয়ে আছে, সেখানে আমেরিকার পক্ষে আর পেশি শক্তি দেখানো সম্ভব নয়। এটা পশ্চিমাদের একটা চরম কৌশলগত ব্যর্থতা। অন্যদিকে আপনারা যদি নন ওয়েস্টার্ন দেশগুলোর রিয়াকশন দেখেন, তাহলে দেখবেন সেখানে একটা সত্যিকারের কূটনৈতিক বিজয়ের সুর বাজছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন যে শুক্রবার সুইজারল্যান্ডে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং তিনি কাতার, সৌদি আরব ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন এই চুক্তিতে তাদের অবদানের জন্য। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টাকে অত্যন্ত গঠনমূলক পদক্ষেপ হিসাবে দেখছে। তুরস্কের প্রেসিডেন্ট রাজেপ তাইয়েপ এরদোগান তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে তিনি এই চুক্তিকে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসাবে দেখছেন এবং তুরস্ক কূটনীতি ও আন্তর্জাতিক আইনের উপরে ভিত্তি করে যে কোনো স্থায়ী সমাধানের পক্ষে কাজ করে যাবে। এমনকি আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আশা প্রকাশ করা হয়েছে যে এই চুক্তি টেকসই হবে এবং ঢাকা সবসময়ই কূটনৈতিক উপায়ে এই সংঘাত সমাধানের কথা বলবে। ওদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও একে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ক্রিটিক্যাল স্টেপ বলেছেন। দর্শক, এই দেশগুলোর রিয়াকশন থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, পুরো বিশ্ব এখন আমেরিকার একচেটিয়া মোড়লগিরি থেকে বেরিয়ে আসতে চাইছে। তারা চাইছে মধ্যপ্রাচ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হোক, যেখানে ইরান একটি শক্তিশালী এবং স্বাধীন দেশ হিসাবে কাজ করবে এবং ব্রিক্স বা সাউথের অন্যান্য দেশগুলো তাদের যোগ্য সম্মান পাবে। কিন্তু দর্শক, এই পুরো আনন্দ উল্লাস, কূটনীতি আর বিশ্ব নেতাদের শান্তির বার্তার মাঝখানে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বোমাটা ফাটিয়েছে ইসরায়েল। আজকের ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো তো এটাই। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমেরিকা যখন যুদ্ধ থামিয়ে দিল তখন ইসরায়েল তো লেজ গুটিয়ে চুপচাপ ঘরে ঢুকে যাওয়ার কথা, কিন্তু না। আল জাজিরার আজ দুপুরের এই রিপোর্ট অনুযায়ী এই চুক্তির পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যে বিবৃতি দিয়েছেন তা আক্ষরিক অর্থেই বিশ্ব শান্তির বুকে একটা কড়া থাপ্পড় এবং আমেরিকার জন্য চরম বেইজ্জতের একটা বিষয়। প্রতিরক্ষা মন্ত্রী কাটজ সরাসরি এবং অত্যন্ত দম্ভের সাথে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন চুক্তি চলাকালে লেবাননের যেসব এলাকা ইসরায়েল দখল করেছে সেখান থেকে তারা 1 ইঞ্চিও পিছু হটবে না। শুধু তাই নয়, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে লেবানন, সিরিয়া এবং গাজার দখলকৃত এলাকায় ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন যে ইরান যদি লেবাননে ইসরায়েলের উপরে কোনো হামলা করে তবে ইসরায়েল প্রবল শক্তিতে ইরানে আঘাত আনবে। লজিক্যালি চিন্তা করুন তো দর্শক, আমেরিকা যে কিনা ইসরায়েলের সবচেয়ে বড় পালক পিতা, যাদের দেওয়া টাকা আর অস্ত্রে ইসরায়েল এতদিন লাফিয়েছে, তারা ইরানের সাথে একটা পিস ডিলে পৌঁছালো। আর ইসরায়েল কিনা বলছে তারা আমেরিকার এই শান্তির বুলি মানবে না। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ইসরায়েল এখন বুঝতে পারছে যে আমেরিকা নিজের স্বার্থে, নিজের তেলের দাম কমাতে, পশ্চিমা অর্থনীতিকে বাঁচাতে ইসরায়েলকে কার্যত মাঝ দরিয়ায় একা ফেলে দিয়েছে। ইসরায়েল এখন একটা ফাঁদে পড়া ইঁদুরের মতো আচরণ করছে, যারা বুঝতে পারছে না যে আমেরিকার সরাসরি সামরিক সাপোর্ট ছাড়া তারা এই অঞ্চলে টিকে থাকতে পারবে না। এখানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বক্তব্যটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। স্মোট্রিচ তার এক্স হ্যান্ডেলে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছেন
ইরানের সাথে আমেরিকার এই চুক্তি ইসরায়েল এবং পুরো তথাকথিত মুক্ত বিশ্বের জন্য চরম খারাপ একটা ব্যাপার। তিনি বলেছেন, তেহরানের বিরুদ্ধে তাদের যে যৌথ ক্যাম্পেইন ছিল তা ইতিমধ্যেই ইরানকে দুর্বল করার ক্ষেত্রে অনেক সফলতা পেয়েছিল এবং সেই অর্জনগুলো তারা কোনোভাবেই বৃথা যেতে দেবে না। এরপর তিনি যে কথাটা বলেছেন সেটাই হলো আগামী দিনের জিওপলিটিক্যাল দাবার সবচেয়ে ভয়ঙ্কর চাল। স্মটিচ বলেছেন, আমাদের নিজেদেরই এখন ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং সেটা আমরা করব ক্রিয়েটিভ উপায়ে। আমরা নিশ্চিত করব যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। দর্শক, এই ক্রিয়েটিভ উপায় শব্দটার পিছনেই লুকিয়ে আছে ইসরায়েলের আসল মাস্টার প্ল্যান। এতদিন ইসরায়েল যা কিছু করেছে সেটা করেছে আমেরিকার বিশাল সামরিক ছাতার নিচে বসে, কিন্তু এখন যখন ট্রাম্প প্রশাসন পরিষ্কার বলে দিয়েছে যে ভাই আমার তেলের দরকার, যুদ্ধ শেষ করো, তখন ইসরায়েল সম্পূর্ণ একা হয়ে পড়েছে। ইসরায়েল খুব ভালো করেই জানে যে বিশ্ব রাজনীতির এই নতুন বাস্তবতায় সরাসরি ইরানের সাথে একা কনভেনশনাল যুদ্ধ করতে যাওয়া মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। কারণ ইরানের পিছনে এখন সরাসরি রাশিয়া এবং চীনের মদত রয়েছে। তাই ইসরায়েল এখন কনভেনশনাল যুদ্ধের পথে যেতে চাইছে না, বরং একটা ছায়া যুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি করছে। দর্শক, ইসরায়েল যখন ক্রিয়েটিভ উপায়ে ইরানকে ধ্বংস করার কথা বলছে তখন তারা আসলে কি বোঝাতে চাইছে? দেখুন, জিওপলিটিক্যাল অ্যানালিসিস্টরা খুব ভালো করেই জানেন যে ইসরায়েল এখন সরাসরি সামরিক হামলার বদলে সাইবার ওয়ারফেয়ার, ইরানের অভ্যন্তরে বিজ্ঞানী বা সামরিক কর্মকর্তাদের গুপ্ত হত্যা এবং মোসাদকে ব্যবহার করে ইরানের ভিতরে অস্থির তৈরি করার দিকে ফোকাস করবে। কিন্তু তার চেয়েও বড় যে মাস্টার প্ল্যানটা ইসরায়েল করছে তা হলো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো নাটক। ইসরায়েলের এখন একমাত্র লক্ষ্য হলো যে কোনো উপায়ে এই শান্তি চুক্তিটা ভেঙে দেওয়া। তারা জানে যে আমেরিকা নিজে থেকে আর এই যুদ্ধে জড়াবে না, তাই ইসরায়েল হয়তো খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটিতে বা পশ্চিমা কোনো তেলের জাহাজে এমন একটা চোরা গোপ্তা হামলা চালাবে যার পুরো দায়ভার তারা সুকৌশলে চাপিয়ে দেবে ইরানের উপর। যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এমনিতেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভয়ার্ত অবস্থায় আছে। কিয়ার স্টারমার তো বলেই দিয়েছেন যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কঠোরভাবে ভেরিফাই করতে হবে। ইসরায়েল ঠিক এই পশ্চিমা ভীতিটাকেই কাজে লাগাতে চাইছে। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে যাতে ট্রাম্প প্রশাসন বাধ্য হয় ইরানের উপর পুনরায় স্যাংশন দিতে এবং ইসরায়েলকে সামরিক সাপোর্ট দিতে। এটাই হলো ইসরায়েলের সেই ক্রিয়েটিভ বা ছায়া যুদ্ধ, যার মাধ্যমে তারা আমেরিকাকে ব্ল্যাকমেল করে আবারও মধ্যপ্রাচ্যে টেনে আনতে চায়। কারণ ইসরায়েল জানে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা হলে তাদের ওই অখণ্ড ইসরায়েল গড়ার স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজ 15 জুন দুপুরে আল জাজিরায় প্রকাশিত খবরের পিছনের আসল হিসাব নিকাশ। সারা বিশ্ব যেখানে শান্তি চুক্তির আনন্দে ভাসছে, পশ্চিমা নেতারা যেখানে নিজেদের তেলের জাহাজ নিয়ে ব্যস্ত, সেখানে ইসরায়েল বসে বসে বুনছে জাল, একটা নতুন ধ্বংসের জাল। ইরানের চাপে আমেরিকা হয়তো পিছু হটেছে, কিন্তু ইসরায়েলের এই বেপরোয়া জেদ আগামী দিনগুলোকে মধ্যপ্রাচ্যকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, চিন্তা করে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কি মনে হয় ইসরায়েল কি সত্যি তাদের এই তথাকথিত ক্রিয়েটিভ বা ছায়া যুদ্ধে সফল হবে, নাকি এই অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারী শেষ পর্যন্ত ইসরায়েলের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে? যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল আরও কিছু নতুন বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।